রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ছোট ও বড় প্রবন্ধ এখন তার তৃতীয় পর্ব। দেখিতে পাই, বড় ইংরেজের দাক্ষিণ্যকেই চরম সম্পদ গণ্য করিয়া আমাদের লোকে চড়া চড়া কথায় ছোট ইংরেজের মুখের উপর জবাব দিতে শুরু করিয়াছে। ছোট ইংরেজের জোর যে কতটা খেয়াল করিতেছে না। ভুলিয়াছেন মাঝখানের পুরোহিতের মামুলি বরাদ্দের পাওনা উপরের দেবতার বরকে বিকাইয়া দিতে পারে। এই মধ্যবর্তী জোর কতটা এবং ইহাদের মেজাজটা কী ধরনের সে কি বারে বারে দেখি নাই? ছোট ইংরেজের জোর কত সেটা যে কেবল আমরা লর্ড রিপনের এবং কিছু পরিমাণে লর্ড হার্ডিঞ্জের আমলে দেখিলাম তাহা নহে, আর একদিন লর্ড ক্যানিং এবং লর্ড বেন্টিংকের আমলেও দেখা গেছে। তাই দেশের লোককে বারবার বলি, কিসের জোরে স্পর্ধা করো? গায়ের জোর তাহা তোমার নাই, কণ্ঠের জোর তোমার যেমনি অহংকার থাক সেও তোমার নাই, মুরব্বির জোর সেও তো দেখি না। যদি ধর্মের জোর থাকে তবে তারই প্রতি সম্পূর্ণ ভরসা রাখো। স্বেচ্ছাপূর্বক দুঃখ পাইবার মহৎ অধিকার হইতে কেহ তোমাকে বঞ্চিত করিতে পারিবে না। সত্যের জন্য, ন্যায়ের জন্য, লোকশ্রেয়ের জন্য আপনাকে উৎসর্গ করিবার গৌরব দুর্গম পথের প্রান্তে তোমার জন্য অপেক্ষা করিতেছে। বর যদি পাই তবে অন্তর্যামীর কাছ হইতে পাইব। দেখো নাই কি বরদানের সংকল্প ব্যাপারে ভারত গভর্নমেন্টের উচ্চতম বিভাগের যোগ আছে শুনিয়া এদেশি ইংরেজের সংবাদপত্র অট্টহাস্যে প্রশ্ন করিতেছে, ভারত সচিবদের স্নায়ুবিকার ঘটিল নাকি? এমন কি উৎপাতের কারণ ঘটিয়াছে যে বজ্রপাত ডিপার্টমেন্ট হইতে হঠাৎ বৃষ্টিপাতের আয়োজন হইতেছে? অথচ আমাদের স্কুলের কচি ছেলেগুলোকে পর্যন্ত ধরিয়া ধরিয়া যখন দলে দলে আইনহীন রসাতলের নিরালোক ধামে পাঠানো হয়, তখন ইহারাই বলেন উৎপাত এত গুরুতর যে ইংরেজ সাম্রাজ্যের আইন হার মানিল, মগের মুলুকের বেআইনের আমদানি করিতে হইল। অর্থাৎ মারিবার বেলায় যে আতঙ্কটা সত্য, মলম দিবার বেলাতেই সেটা সত্য নয়। কেননা মারিতে খরচ নাই, মলম লাগাইতে খরচা আছে। কিন্তু তাও বলি, মারিবার খরচার বিল কালে মলমের খরচার চেয়ে বড় হইয়া উঠিতে পারে। তোমরা জোরের সঙ্গে ঠিক করিয়া আছো যে ভারতের যে ইতিহাস ভারতবাসীকে লইয়া সেটা সামনের দিকে বহিতেছে না, তাহা ঘূর্ণির মতো একটা প্রবল কেন্দ্রের চারিদিকে ঘুরিতে ঘুরিতে তলার মুখেই ঝুঁকিতেছে। এমন সময় আপিস হইতে বাহির হইবার কালে হঠাৎ একদিন দেখিতে পাও স্রোতটা তোমাদের নকশার রেখা ছাড়াইয়া কিছু দূর আগাইয়া গেছে। তখন রাগিয়া গর্জাইতে গর্জাইতে বলো, পাথর দিয়া বাঁধো উস্কো, বাঁধ দিয়া উহাকে ঘেরো। প্রবাহ তখন পথ না পাইয়া উপরের দিক হইতে নিচের দিকে তলাইতে থাকে। সেই চোরা প্রবাহকে ঠেকাইতে গিয়া সমস্ত দেশের বক্ষ দীর্ণ বিদীর্ণ করিতে থাকো। আমার সঙ্গে এই ছোট ইংরেজের যে একটা বিরোধ ঘটিয়াছিল সে কথা বলি। বিনা বিচারে শত শত লোককে বন্দি করার বিরুদ্ধে কিছুদিন আগে একখানি ছোট চিঠি লিখিয়াছিলাম। ইহাতে ভারতজীবী কোনো ইংরেজি কাগজ আমাকে মিথ্যুক ও এক্সট্রিমিস্ট বলিয়াছিল। ইহারা ভারত শাসনের তকমাহীন সচিব, সুতরাং আমাদিগকে সত্য করিয়া জানা ইহাদের পক্ষে অনাবশ্যক। অতএব আমি ইহাদিগকে ক্ষমা করিব। এমনকি আমাদের দেশের লোক যারা বলেন আমার পদ্যেও অর্থ নাই, গদ্যেও বস্তু নাই, তাদের মধ্যেও যে দুই একজন ঘটনাক্রমে আমার লেখা পড়িয়াছেন, তাহাদিগকে অন্তত এ কথাটুকু কবুল করিতেই হইবে যে স্বদেশী উত্তেজনার দিন হইতে আজ পর্যন্ত আমি অতিশয় পন্থার বিরুদ্ধে লিখিয়া আসিতেছি। আমি এই কথাই বলিয়া আসিতেছি যে অন্যায় করিয়া যে ফল পাওয়া যায় তাহাতে কখনোই শেষ পর্যন্ত ফলের দাম পোষায় না। অন্যায়ের ঋণটাই ভয়ঙ্কর ভারী হইয়া উঠে। সে যাই হোক, দিশি বা বিলিতি যে কোনো কালিতেই হোক না, আমার নিজের নামে কোনো লাঞ্ছনাতে আমি ভয় করিব না। আমার যেটা বলিবার কথা সে এই যে
অতিশয় পন্থা বলিতে আমরা এই বুঝি যে পন্থা না ভদ্র, না বৈধ, না প্রকাশ্য, অর্থাৎ সহজ পথে ফলের আশা ত্যাগ করিয়া অপথে বিপথে চলাকেই এক্সট্রিমিজম বলে। এই পথটা যে নিরতিশয় গর্হিত, সে কথা আমি জোরের সঙ্গেই নিজের লোককে বলিয়াছি। সেই জন্যই আমি জোরের সঙ্গেই বলিবার অধিকার রাখি যে এক্সট্রিমিজম গভর্নমেন্টের নীতিতেও অপরাধ। আইনের রাস্তা বাঁধা রাস্তা বলিয়া মাঝে মাঝে তাহাতে গম্যস্থানে পৌঁছিতে ঘুর পড়ে বটে, কিন্তু তাই বলিয়া বেলজিয়ামের বুকের উপর দিয়া সোজা হাঁটিয়া রাস্তা সংক্ষেপ করার মতো এক্সট্রিমিজম কাহাকেও শোভা পায় না। ইংরেজিতে যাকে শর্টকাট বলে, আদিমকালের ইতিহাসে তাহা চলিত ছিল। লেয়াও উস্কো সির লেয়াও, এই প্রণালীতে গ্রন্থি খুলিবার বিরক্তি বাঁচিয়া যাইত, এক কোপে গ্রন্থি কাটা পড়িত। ইউরোপের অহংকার এই যে সে আবিষ্কার করিয়াছে এই সহজ প্রণালীতে গ্রন্থি কাটা পড়ে বটে, কিন্তু মালের গুরুতর লোকসান ঘটে। সভ্যতার একটা দায়িত্ব আছে, সকল সংকটেই সে দায়িত্ব তাহাকে রক্ষা করিতে হইবে। শাস্তি দেওয়ার মধ্যে একটা দারুণতা অনিবার্য বলিয়াই শাস্তিটাকে ন্যায় বিচার প্রণালীর ফিল্টারের মধ্য দিয়া ব্যক্তিগত রাগ দেশ ও পক্ষপাত পরিশূন্য করিয়া সভ্য সমাজ তবে তাহাকে গ্রহণ করিতে পারে। তাহা না হইলেই লাঠিয়ালের লাঠি এবং শাসনকর্তার ন্যায়দণ্ডের মধ্যে প্রভেদ বিলুপ্ত হইতে থাকে। স্বীকার করি, কাজ কঠিন হইয়াছে। বাংলাদেশের একদল বালক ও যুবক স্বদেশের সঙ্গে স্বদেশীর সত্য যোগ সাধনের বাধা অতিক্রমের যে পথ অবলম্বন করিয়াছে, তাহার জন্য আমরা লজ্জিত আছি। আরও লজ্জিত এই জন্য যে দেশের প্রতি কর্তব্যনীতির সঙ্গে ধর্মনীতির বিচ্ছেদ সাধন করায় অকর্তব্য নাই, এ কথা আমরা পশ্চিমের কাজ হইতেই শিখিয়াছি। পলিটিক্সের গুপ্ত ও প্রকাশ্য মিথ্যা এবং পলিটিক্সের গুপ্ত ও প্রকাশ্য দস্যুবৃত্তি পশ্চিম সোনার সহিত খাদ মিশানোর মতো মনে করেন ওটুকু না থাকিলে সোনা শক্ত হয় না। আমরাও শিখিয়াছি যে মানুষের পরমার্থকে দেশের স্বার্থের উপরে বসাইয়া ধর্ম লইয়া টিকটিক করিতে থাকা মূঢ়তা, দুর্বলতা, ইহা সেন্টিমেন্টালিজম। বর্বরতাকে দিয়াই সভ্যতাকে এবং অধর্মকে দিয়াই ধর্মকে মজবুত করা চাই। এমনি করিয়া আমরা যে কেবল অধর্মকে বরণ করিয়া লইয়াছি তাহা নহে, আমাদের গুরুমশাইদের যেখানে বিভৎসতা, সেই বিভৎসতার কাছে মাথা হেঁট করিয়াছি। নিজের মনের জোরে, ধর্মের জোরে গুরুমশাইয়ের উপরে দাঁড়াইয়াও এ কথা বলিবার তেজ ও প্রতিভা আজ আমাদের নাই যে অধর্মেনৈ ধতে তাবৎ তত ভদ্রাণি পশ্যতি তত শপথনান জয়তি সমূলস্ত বিনশ্যতি। অর্থাৎ অধর্মের দ্বারা মানুষ বাড়িয়া উঠে, অধর্ম হইতে সে আপন কল্যাণ দেখে, অধর্মের দ্বারা সে শত্রুদিগকেও জয় করে, কিন্তু একেবারে মূল হইতে বিনাশ পায়। তাই বলিতেছি, গুরুমশাইদের কাছে আমাদের ধর্মবুদ্ধিরও যে এত বড় পরাভব হইয়াছে, ইহাতেই আমাদের সকলের চেয়ে বড় লজ্জা। বড় আশা করিয়াছিলাম, দেশে যখন দেশভক্তির আলোক জ্বলিয়া উঠিল, তখন আমাদের প্রকৃতির মধ্যে যাহা সকলের চেয়ে মহৎ, তাহাই উজ্জ্বল হইয়া প্রকাশ পাইবে। আমাদের যাহা যুগ সঞ্চিত অপরাধ, তাহা আপন অন্ধকার কোণ ছাড়িয়া পালাইয়া যাইবে। দুঃসহ নৈরাশ্যের পাষাণ স্তর বিদীর্ণ করিয়া অক্ষয় আশার উৎস উৎসারিত হইয়া উঠিবে এবং দুরূহ নিরুপায়তাকেও উপেক্ষা করিয়া অপরাহত ধৈর্য এক পা করিয়া আপনার রাজপথ নির্মাণ করিবে। নিষ্ঠুর আচারের ভারে এ দেশে মানুষকে মানুষ যে অবনত অপমানিত করিয়া রাখিয়াছে, অকৃত্রিম প্রীতির আনন্দময় শক্তির দ্বারা সেই ভারকে দূর করিয়া সমস্ত দেশের লোক একসঙ্গে মাথা তুলিয়া দাঁড়াইব। কিন্তু আমাদের ভাগ্যে এ কি হইল? দেশভক্তির আলোক জ্বলিল, কিন্তু সেই আলোতে এ কোন দৃশ্য দেখা যায়? এই চুরি ডাকাতি, গুপ্ত হত্যা। দেবতা যখন প্রকাশিত হইয়াছেন, তখন পাপের অর্ঘ্য লইয়া তাঁহার পূজা।
যে দৈন্য, যে জড়তায় এতকাল আমরা পলিটিক্যাল ভিক্ষাবৃত্তিকেই সম্পদ লাভের সদুপায় বলিয়া কেবল রাজদরবারে দরখাস্ত লিখিয়া হাত পাকাইয়া আসিয়াছি, দেশপ্রীতির নববসন্তেও সেই দৈন্য, সেই জড়তা, সেই আত্ম অবিশ্বাস পলিটিক্যাল চৌর্যবৃত্তিকেই রাতারাতি ধনী হইবার একমাত্র পথ মনে করিয়া সমস্ত দেশকে কি কলঙ্কিত করিতেছি না? এই চোরের পথ আর বীরের পথ কোনো চৌমাথায় একত্র আসিয়া মিলিবে না। ইউরোপীয় সভ্যতায় এই দুই পথের সম্মিলন ঘটিয়াছে বলিয়া আমরা ভ্রম করি, কিন্তু বিধাতার দরবারে এখনও পথের বিচার শেষ হয় নাই, সে কথা মনে রাখিতে হইবে। আর বাহ্য ফললাভই যে চরম লাভ, এ কথা সমস্ত পৃথিবী যদি মানে, তবু ভারতবর্ষ যেন না মানে, বিধাতার কাছে এই বর প্রার্থনা করি। তারপর পলিটিক্যাল মুক্তি যদি পাই তো ভালো, যদি না পাই তবে তার চেয়ে বড় মুক্তির পথকে কলুষিত পলিটিক্সের আবর্জনা দিয়া বাধাগ্রস্ত করিব না। কিন্তু একটা কথা ভুলিলে চলিবে না যে দেশভক্তির আলোকে বাংলাদেশে কেবল যে চোর ডাকাতকে দেখিলাম তাহা নহে, বীরকেও দেখিয়াছি। মহৎ আত্মত্যাগের দৈবী শক্তি আজ আমাদের যুবকদের মধ্যে যেমন সমুজ্জ্বল করিয়া দেখিয়াছি, এমন কোনো দিন দেখি নাই। ইহারা ক্ষুদ্র বিষয় বুদ্ধিকে জলাঞ্জলি দিয়া প্রবল নিষ্ঠার সঙ্গে দেশের সেবার জন্য সমস্ত জীবন উৎসর্গ করিতে প্রস্তুত হইয়াছে। এই পথের প্রান্তে কেবল যে গভর্নমেন্টের চাকরি বা রাজসম্মানের আশা নাই তাহা নহে, ঘরের বিজ্ঞ অভিভাবকদের সঙ্গেও বিরোধে এ রাস্তা কণ্টকিত। আজ সহসা ইহাই দেখিয়া পুলকিত হইয়াছি যে বাংলাদেশে এই ধনমানহীন সংকটময় দুর্গম পথে তরুণ পথিকের অভাব নাই। উপরের দিক হইতে ডাক আসিল, আমাদের যুবকেরা সাড়া দিতে দেরি করিল না। তারা মহত্যাগের উচ্চ শিখরে নিজের ধর্মবুদ্ধির সম্বল মাত্র লইয়া পথ কাটিতে কাটিতে চলিবার জন্য দলে দলে প্রস্তুত হইতেছে। ইহারা কংগ্রেসের দরখাস্তপত্র বিছাইয়া আপন পথ সুগম করিতে চায় নাই। ছোট ইংরেজ ইহাদের শুভ সংকল্পকে ঠিকমতো বুঝিবে কিংবা হাত তুলিয়া আশীর্বাদ করিবে, এ দুরাশাও ইহারা মনে রাখে নাই। অন্য সৌভাগ্যবান দেশে, যেখানে জনসেবার ও দেশ সেবার বিচিত্র পথ প্রশস্ত হইয়া দিকে দিকে চলিয়া গেছে, যেখানে শুভ ইচ্ছা এবং শুভ ইচ্ছার ক্ষেত্র এই দুইয়ের মধ্যে পরিপূর্ণ যোগ আছে, সেইখানে এই রকমের দৃঢ় সংকল্প আত্মবিসর্জনশীল বিষয়বুদ্ধিহীন কল্পনাপ্রবণ ছেলেরাই দেশের সকলের চেয়ে বড় সম্পদ। আত্মঘাতী শচীন্দ্রের অন্তিমের চিঠি পড়িলে বোঝা যায় যে এ ছেলেকে যে ইংরেজ সাজা দিয়াছে, সেই ইংরেজের দেশে এ যদি জন্মিত তবে গৌরবে বাঁচিত এবং ততোধিক গৌরবে মরিতে পারিত। আদিমকালের বা এখনকার কালের যে কোনো রাজা বা রাজার আমলা এই শ্রেণীর জীবনবান ছেলেদের শাসন করিয়া দলন করিয়া দেশকে এক প্রান্ত হইতে আরেক প্রান্ত পর্যন্ত অসার করিয়া দিতে পারে। ইহাই সহজ, কিন্তু ইহা ভদ্র নয়, এবং আমরা শুনিয়াছি ইহা ঠিক ইংলিশ নহে। যারা নিরপরাধ অথচ মহৎ অথবা মহৎ উৎসাহের ক্ষণিক বিকারে যারা পথ ভুল করিয়াছে, যারা উপরে চড়িতে গিয়া নিচে পড়িয়াছে এবং অভয় পাইলেই যারা সে পথ হইতে ফিরিয়া একদিন জীবনকে সার্থক করিতে পারিত, এমন সকল ছেলেকে সন্দেহ মাত্রের পরে নির্ভর করিয়া চিরজীবনের মতো পঙ্গু করিয়া দেওয়ার মতো মানব জীবনের এমন নির্মম অপব্যয় আর কিছুই হইতে পারে না। দেশের সমস্ত বালক ও যুবককে আজ পুলিশের গুপ্তদলনের হাতে নির্বিচারে ছাড়িয়া দেওয়া এ কেমনতর রাষ্ট্রনীতি? এ যে পাপকে, হীনতাকে রাজ পেয়াদার তকমা পরাইয়া দেওয়া। এ যেন রাত দুপুরে কাঁচা ফসলের ক্ষেতে মহিষের পাল ছাড়িয়া দেওয়া। যার ক্ষেত সে কপাল চাপড়াইয়া হাই হাই করিয়া মরে, আর যার মহিষ সে বুক ফুলাইয়া বলে বেশ হইয়াছে, একটা আগাছাও আর বাকি নাই। আর একটা সর্বনাশ এই যে
পুলিশ একবার যে চারায় অল্পমাত্র দাঁত বসাইয়াছে, সে চারায় কোনো কালে ফুলও ফোটে না, ফলও ধরে না। উহার লালায় বিষ আছে। আমি একটি ছেলেকে নিজে জানি, তার যেমন বুদ্ধি তেমনি বিদ্যা তেমনি চরিত্র। পুলিশের হাত হইতে সে বিক্ষত হইয়া বাহির হইল বটে, কিন্তু আজ সে তরুণ বয়সে উন্মাদ হইয়া বহরমপুর পাগলা গারদে জীবন কাটাইতেছে। আমি জোর করিয়া বলিতে পারি, তার কাছে ব্রিটিশ রাজের একচুল মাত্র আশঙ্কার কারণ ছিল না, অথচ তার কাছ থেকে আমাদের দেশ বিস্তর আশা করিতে পারিত। পুলিশের মারের তো কথাই নাই, তার স্পর্শই সাংঘাতিক। কিছুকাল পূর্বে শান্তিনিকেতনের ছেলেরা বীরভূমের জেলা স্কুলে পরীক্ষা দিতে গেলে পুলিশের লোক আর কিছুই না করিয়া কেবলমাত্র তাহাদের নাম টুকিয়া লইত। আর বেশি কিছু করিবার দরকার নাই, উহাদের নিঃশ্বাস লাগিলেই কাঁচা প্রাণের অঙ্কুর শুকাইতে শুরু করে। উহাদের খাতা যে গুপ্ত খাতা, উহাদের চাল যে গুপ্ত চাল। সাপে খাওয়া ফল যেমন কেহ খায় না, আজকের দিনে তেমনি পুলিশে ছোঁয়া মানুষকে কেহ কোনো ব্যবহারে লাগায় না। এমনকি যে মরিয়া মানুষকে বৃদ্ধ, রুগ্ন, দরিদ্র, কুস্ত্রী, কুচরিত্র কেহই কিছু হটাইতে পারে না, বাংলাদেশের সেই কন্যাদায়িক বাপও তার কাছে ঘটক পাঠাইতে ভয় করে। সে দোকান করিতে গেলে তার দোকান চলে না। সে ভিক্ষা চাহিলে তাহাকে দয়া করিতে পারি, কিন্তু দান করিতে বিপদ গণি। দেশের কোনো হিতকর্মে তাহাকে লাগাইলে সে কর্ম নষ্ট হইবে। যে অধ্যক্ষদের পরে এই বিভীষিকা বিভাগের ভার, তাঁরা তো রক্তমাংসের মানুষ। তাঁরা তো রাগদেশ বিবর্জিত মহাপুরুষ নন। রাগ বা আতঙ্কের সময় আমরাও যেমন অল্প প্রমাণেই ছায়াকে বস্তু বলিয়া ঠাহর করি, তাঁরাও ঠিক তাই করেন। সকল মানুষকে সন্দেহ করাটাই যখন তাঁদের ব্যবসায় হয়, তখন সকল মানুষকে অবিশ্বাস করাটাই তাঁদের স্বভাব হইয়া ওঠে। সংশয়ের সামান্য আভাস মাত্রকেই চূড়ান্ত করিয়া নিরাপদকে পাকা করিতে তাহাদের স্বভাবতই প্রবৃত্তি হয়। কেননা উপরে তাদের দায়িত্ব অল্প, চারিপাশের লোক ভয়ে নিস্তব্ধ, আর পিছনে ভারতের ইংরেজ হয় উদাসীন, নয় উৎসাহদাতা। যেখানে স্বাভাবিক দরদ নাই অথচ ক্রোধ আছে এবং শক্তিও অব্যাহত, সেখানে কার্যপ্রণালী যদি গুপ্ত এবং বিচার প্রণালী যদি বিমুখ হয়, তবে সেই ক্ষেত্রেই যে ন্যায় ধর্ম রক্ষিত হইতেছে, এ কথা কি আমাদের ছোট ইংরেজও সত্যই বিশ্বাস করেন? আমি শপথ করিয়া বলিতে পারি, তিনি বিশ্বাস করেন না। কিন্তু তার বিশ্বাস এই যে কাজ উদ্ধার হইতেছে। কারণ দেখিয়াছি, জার্মানিও এই বিশ্বাসের জোরে ইন্টারন্যাশনাল আইনকে এবং দয়া ধর্মকে অগ্রাহ্য করিয়া যুদ্ধ জিতিবার নিয়মকে সহজ করিয়াছে। তার কারণ দুর্ভাগ্যক্রমে জার্মানিতে আজ বড় জার্মানের চেয়ে ছোট জার্মানের প্রভাব বড় হইয়াছে। যে জার্মান কাজ করিবার যন্ত্র এবং যুদ্ধ করিবার কায়দা মাত্র। আবার বলি, শির লেয়াও বলিতে পারিলে রাজকার্য উদ্ধার হইতে পারে। যে রাজকার্য উপস্থিতের, কিন্তু রাজনীতির অধঃপতন ঘটে, যে রাজনীতি চিরদিনের। এই রাজনীতির জন্য ইংল্যান্ডের ইতিহাসে ইংরেজ লড়াই করিয়াছে। এই রাজনীতির ব্যভিচারেই জার্মানির প্রতি মহৎ ঘৃণায় উদ্দীপ্ত ইংরেজ যুবক দলে দলে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে ছুটিয়াছে।